বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ বিকেল নাগাদ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি প্রবল ঘূর্ণিঝড় হয়ে আগামীকাল দুপুরে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের কিছু অংশের ওপর দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ কারণে সব সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেয়া হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশালে আজ এবং আগামীকাল সারা দেশেই বৃষ্টিপাত হবে বলেও জানান তারা। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এবং আশেপাশের এলাকায় সাগর উত্তাল রয়েছে। এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এটা আমরা বলছি যে ঘূর্ণিঝড় রিমালের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বাংলাদেশের খেপুপাড়া এবং ইন্ডিয়ার সাগর আইল্যান্ডের মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যেটা আমাদের বিভিন্ন গাণিতিক মডেলে যেটা আমরা পেয়েছি, আগামীকালকে দুপুরের পরের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে উপকূলীয় এলাকায়। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাল্গুনী রশিদ। ফাল্গুনী, নিম্নচাপটি কোন ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং খেপুপাড়া ছাড়া বাংলাদেশের আর কোন কোন এলাকার উপর দিয়ে যাবে, এটি আবহাওয়া অফিস কি বলছে? আপনি জানেন যে আসলে ঘূর্ণিঝড় যেটি হয় সেটি ৮৮ কিলোমিটার যদি গতিবেগ হয়, সেক্ষেত্রে ৮৮ পর্যন্ত আমরা এটিকে সাধারণ ঘূর্ণিঝড় বলে থাকি। ৮৮-র উপরে যখন চলে যায় তখন এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। রেমাল কিন্তু সেই রকমই একটি ঘূর্ণিঝড় হবে বলে ধারণা করছে আবহাওয়া অফিস, যেটির আসলে গতিবেগ থাকতে পারে, কেন্দ্রের চারপাশে যে বাতাসের গতিবেগ সেটি থাকতে পারে ৮৮ থেকে ১১৭ কিলোমিটার প্রতি ঘন্টায়, এরকম একটি আকার ধারণ করতে পারে, অর্থাৎ ক্যাটাগরি 2 আপনি বলতে পারেন। তবে এখনো পর্যন্ত কিন্তু এখনো সাগরে গভীর নিম্নচাপ আকারে আছে, যেটি আসলে দুপুরের পরে হয়তো আবহাওয়া অফিস ঘোষণা দিবে যে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে কিনা। তবে সাগর বিক্ষুব্ধ আছে এবং বাংলাদেশের যে কোস্টাল এরিয়া বা ওই পশ্চিম এবং দক্ষিণের যে অঞ্চলগুলো রয়েছে, খুলনা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগ, এই বিভাগের উপকূলীয় অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই মেঘ আনাগোনা করছে, সাগর উত্তাল রয়েছে, নদীগুলো উত্তাল রয়েছে। চরাঞ্চলের মানুষকে আসলে সাবধানে থাকতে বলা হয়েছে। এবং আপনি জানেন এখন পর্যন্ত যে সমুদ্র বন্দরগুলো রয়েছে, পায়রা, মংলা, কক্সবাজার এবং চট্টগ্রাম, 4টি সমুদ্র বন্দরে 1 নং দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই সংকেতটিও চেঞ্জ হয়ে যাবে যখনই আসলে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তর হবে, তখনই এই সংকেতও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবং এর প্রভাবে অনেকেই আসলে জানতে চাচ্ছেন তাহলে ঢাকায় কেন এত অস্বস্তি, কেন এত রোদ। আপনি জানেন সাগরে যখন কোনো ঝড় তৈরি হয় তখন কিন্তু সেটির একটি প্রবণতা থাকে যে চারপাশ থেকে মেঘগুলোকে টেনে নেয়। যেহেতু এখনও প্রায় 500 থেকে 550 কিলোমিটার দূরে রয়েছে বাংলাদেশের স্থলভাগ থেকে ঘূর্ণিঝড়টি, এটি কিন্তু আরও যতই ঘনিয়ে আসবে ততই এটির আসলে মেঘ সঞ্চার করার প্রবণতা বাড়বে এবং এটির আকার বড় হবে। এটির যখন আকার বড় হবে এবং কাছাকাছি থাকবে তখনই কিন্তু আমরা আসলে মেঘটি দেখতে পাবো বা মেঘের প্রভাবে যে বৃষ্টি সেটি পাবো। সুতরাং আগামীকালকে ঢাকা সহ সারা দেশে কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা আজকের দিনে একটু অস্বস্তিকরই থাকবে ঢাকার মানুষের জন্য। তাপমাত্রা 37-38 থাকলেও আসলে অনুভূত হবে 40-এর ওপরে, কারণ জলীয় বাষ্প অনেক বেশি রয়েছে বাতাসে। এবং ঘূর্ণিঝড়ের যে বিষয়টি, ইতিমধ্যেই দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু বৈঠক করেছে আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে। তারা যেটি বলেছেন, তারা আগামীকাল থেকেই আসলে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে শুরু করবেন। এবং ঘূর্ণিঝড়টির যে গতিপথ রয়েছে সেটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খেপুপাড়াকে হাতের ডান দিকে রেখে এটি বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশ করবে। অর্থাৎ আমরা যদি বাংলাদেশে দাঁড়িয়ে দেখি তাহলে খেপুপাড়ার ডান পাশের যে অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ খুলনা এবং যশোর, সেই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রবাহিত হবে। এটি যখন স্থলভাগের উপরে হবে এবং পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের সাগর আইল্যান্ডের উপর দিয়ে কিন্তু একটি অংশ
এটি যাবে। তবে এখন পর্যন্ত সরাসরি মংলা এবং পায়রা বন্দর থেকে এটি দক্ষিণে উত্তরের অবস্থান দিকে করছে এবং যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত আপনি যেটি জানাচ্ছিলেন যে ক্যাটাগরি 2-তে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়, ধারণা করা হচ্ছে ক্যাটাগরি 2 মাত্রার একটি ঘূর্ণিঝড় হবে। খবর রাখতে থাকুন ফাল্গুনী, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাল্গুনী রশিদ।